সেদিন সারা রাত আরোহী ভালো করে ঘুমাতে পারল না। এপাশ ওপাশ করতে করতে সারাটা রাত কেটে গেল। ফজরের নামাজের সময় হয়ে এলে উঠে নামাজ পড়ে নিল মেয়েটা। আল্লাহর দরবারে কিছুক্ষণ কান্না করার পর মনটা আস্তে আস্তে হালকা হতে শুরু করলো তার। নামাজ শেষ করে আরোহী নিজের রুম থেকে বাইরে বেরিয়ে এলো। ঘরের মধ্যে আর থাকতে পারলাম না। গতকাল রাতে নেওয়া সেই সিদ্ধান্তটার কথা ভাবলেই কেমন যেন ভারী ভারী হয়ে যাচ্ছে মনটা। আচ্ছা, আমি কি সত্যি একটা ভালো ডিসিশন নিতে পারলাম, নাকি বরাবরের মতো এবারও সিদ্ধান্ত নিতে আমি ভুল করেছি? না, কিচ্ছু বুঝতে পারছি না আমার যে এখন কি করা উচিত। আর কিছু বুঝতে পারছি না। তার উপর রাফসানও যে কি সব বলছে। আচ্ছা, আমি যদি এসব কিছু একবার একটু অধরাকে বলি তাহলে কেমন হবে? মেয়েটা তো অবশ্যই আমাকে বুঝবে, আমাকে অবশ্যই বলতে পারবে যে আমার এখন কি করা উচিত। হ্যাঁ, এটাই ভালো হবে। আমাকে এখন ওর কাছেই যেতে হবে। আরোহী তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে অধরার ঘরের সামনে গেল, কিন্তু দরজায় একটা টোকা দিতে যেয়ে মেয়েটা হঠাৎ থেমে গেল। কয়েক পা পিছিয়ে এসে মনে মনে বলল, অধরাকে বলে দেব সবটা। কিন্তু কি বলবো আমি ওকে? রাফসানের কাছ থেকে আমার পালিয়ে আসাটা বলবো, নাকি রাফসান ফোনে আমাকে যে কথাগুলো বলল সেগুলো ওকে জানাবো, নাকি গতকাল রাতে নেওয়া সেই সিদ্ধান্তটার ব্যাপারে ওকে বলবো? কি করব আমি? আরোহী ভাবতে ভাবতে অধরাদের রুমের সামনে থেকে চলে গেল। দোতলার রেলিং ধরে হাঁটতে হাঁটতে মেয়েটা নিজেকে নিয়ে ভাবতে লাগলো। হঠাৎ কোণার দিকে একটা ঘরের দরজার উপরে আরোহীর চোখ পড়ল। এই ঘরটার তালাটা খোলা কেন? এটাকে তো সবসময় বন্ধ করে রাখতে দেখেছি। তাহলে আচ্ছা, কি এমন আছে এই ঘরে? কেন এটাকে এভাবে তালা দিয়ে রাখা হয়? দেখি তো একবার। আরোহী আস্তে করে রুমের দরজাটা খুলল, তারপর ভেতরে ঢুকলো। কিন্তু রুমের ভেতরে যাওয়ার পর চারদিকে একবার চোখ বোলাতে মেয়েটার মুখটা হা হয়ে গেল। আরোহী দেখলো রুমের চারটা দেয়াল জুড়ে শুধুই বাচ্চাদের ছবি, আর রুমটির মেঝে বাচ্চাদের খেলনা জামা কাপড়ে ভরা। এত খেলনা, এত জামা কাপড়। এবার আরোহী চোখ গিয়ে পড়লো অধরার উপরে। অধরা রুমটির এক কোনায় চুপ করে বসে রয়েছে। ওর এক হাতে একটা ঝুনঝুনি আর অন্য হাতে রয়েছে একটা জামা। আরোহী গুটি গুটি পায়ে অধরার কাছে গেল। ওকে বলল, অধরা, তুমি এখানে কি করছো? আর এই রুমটা কার? চারদিকে এত খেলনা, এত জামা কাপড় কেন? অধরা আরোহীর কোনো প্রশ্নের উত্তর দিল না। চুপচাপ বসে এক নজরে নিজের হাত দুটির দিকে তাকিয়ে রইল। ওকে দেখে মনে হচ্ছে আরোহীর বলা কোনো কথার কানে যায়নি। আরোহী ওর পাশে গিয়ে বসলো, তারপর অধরার কাঁধে একটা হাত রাখলো। কাঁধের উপরে হঠাৎ কারোর হাত পড়ায় অধরার হুঁশ ফিরে পেল। পাশে তাকিয়ে দেখলো আরোহী ওর পাশে বসে রয়েছে। এ কি আপু, আপনি এখানে? কথাটা বলার সময় অধরার দুই চোখের কোণে জমে থাকা পানিগুলো আরোহী দিব্যি দেখতে পেল। কি হয়েছে অধরা? তুমি এখানে বসে কাঁদছো কেন? অধরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমার একটা কাজ মনে পড়ে গেছে আপু, আমি এখনই আসছি। কথাটা বলে অধরা সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু আরোহী ওকে যেতে দিল না। ওর হাতটা ধরে ওকে থামিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, চলে যাওয়ার আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাও অধরা। তুমি এখানে এভাবে কাঁদছিলে কেন? আর চারদিকে এসব কি? এসব আমাদের সন্তানের জন্য ছিল, সেই সন্তান যাকে আমরা হারিয়ে ফেলেছি। কথাটা বলতেই অধরার দু চোখের কোণে আবারও পানি এসে জমল। অধরার কথা শুনে আরোহীর মনটাও
খারাপ হয়ে গেল। অদরা জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, 4 মাস। 4 মাসের জন্য আমি আমার সন্তানকে পেয়েছিলাম। মাত্র 4টা মাস। এই 4 মাসে আপনার আমার থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল ওকে। আমাদের সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আপনার 2 চোখ ভরে গিয়েছিল। জানেন আপু, আমি শুনেছিলাম একটা সন্তানকে পৃথিবীতে আনার জন্য তার মায়ের সব থেকে বেশি অপেক্ষা করে, কিন্তু আমি বলবো আমাদের সন্তানের জন্য আমার থেকেও বেশি অপেক্ষা আপনান করেছিল। জানেন আপু, যখন প্রথমবার আপনান জানতে পারলো যে ওর অংশ এই পৃথিবীতে আসতে চলেছে, তখন ও অনেক খুশি হয়েছিল। ওর মুখ থেকে যেন আলো ফুটছিল। এসব খেলনা, এসব জামা কাপড় আপনারই অনা আপুকে দিয়ে আনিয়েছিল। আমাদেরকে দিয়ে এর উচ্ছ্বাস আসলেই দেখার মতো ছিল। ও সবসময় আমার সাথে ছায়ার মতো লেগে থাকতো। না, ভুল বললাম, ছায়া হয়ে থাকার কথাটা বলা যাবে না, কারণ যখন আমরা অন্ধকারে থাকি তখন আমাদের ছায়াও আমাদেরকে একা রেখে চলে যায়। কিন্তু আপনার আমাকে একা থাকতে দিত না। প্রয়োজন হোক বা না হোক, আমি সবসময় ওকে আমার পাশে পেয়েছিলাম। জানেন আপু, আমার যত্ন করতে করতে আপনার দিন শুরু হতো আর রাত শেষ হতো। আমাদের সন্তানকে নিয়ে ভাবতে ভাবতে অনেক কিছু ভেবে ফেলেছিল আপনার, অনেক স্বপ্ন দেখে ফেলেছিল, কিন্তু ওর কোনো স্বপ্নই, কোনো ভাবনাই আর সত্যি হলো না। অনরার কথাগুলো শুনে আরোহী মাথা নিচু করে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। অধরা আবার বলল, দিশা আপু এমনটা কেন করলো বলুন তো আপু? একটা নিষ্পাপ শিশু যে কিনা তখনও পৃথিবীর আলো দেখেনি, তাকে শাস্তি দিয়ে কি এমন শান্তি পেলেন উনি? দিশা শুধু তোমার বাচ্চাকে নয় অধরা, তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল। বিশ্বাস করেন আপু, আমার সাথে উনি যা যা করেছেন তার জন্য আমি হয়তো ওনাকে ক্ষমা করে দিলেও দিতে পারতাম, কিন্তু উনি যেটা আমার বাচ্চার সাথে করেছেন সেটার জন্য ওনাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, কখনোই না। আচ্ছা অদরা, একটা কথা জিজ্ঞেস করি? বলুন আপু। পরে আর বাচ্চা নেওয়ার চেষ্টা করনি? আরোহীর কথা শুনে অদরা একটু তাচ্ছিল্যের হাসি হাসল, তারপর বলল, না, সে চেষ্টা করার আর কোনো প্রয়োজন নেই আপু। মানে? সে রাতে ওই অ্যাক্সিডেন্টের জন্য আমি কাউকে জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি আর কখনো মা হতে পারবো না আপু। এ জীবনে আর কখনো কেউ আমাকে মা বলে ডাকবে না, কখনো না। কথাগুলো বলতে বলতে অদরা কাঁদতে লাগলো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আবার বলল, জানেন আপু, বাচ্চাটাকে হারানোর পর আমি যতটা না কষ্ট পেয়েছিলাম, তার থেকে অনেক বেশি কষ্ট আপনার পেয়েছিল। আমি তো আমার কষ্টটাকে চোখের পানির মাধ্যমে কিছুটা হলেও বের করতে পারতাম, কিন্তু আপনার সেটাও করতে পারিনি। তবে মাঝরাতে না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিজের ভেঙে যাওয়া আশার স্বপ্নগুলো নিয়ে ভাবতে আমি ওকে দেখেছি। মুখে বলতে যে ও ঠিক আছে, কিন্তু আমি ওর ভাঙা মনের আওয়াজগুলোকে ঠিকই শুনতে পেতাম। জানেন আপু, একটা মা কেন মহান হয়? কেন? কারণ সে তারই মতো একটা মানুষকে জন্ম দেয়। একটা মা যেভাবে তার সন্তানকে ভালোবাসতে পারে, পৃথিবীতে আর কেউ সেটা করতে পারে না। একদিকে নিজের সন্তান আর অন্যদিকে যদি তার মৃত্যু থাকে, তাহলে একজন মা নিজের সন্তানকেই সবসময় বেছে নেয়। সন্তানকে বাঁচাতে একজন মা নিজের মৃত্যুকে তোয়াক্কা করে না। এজন্যই তো মাকে মা বলে ডাকা হয়, আর মাই মহান হয়। আপনিও তো একদিন মা হবেন, আর আমি দোয়া করব আপনি যেন খুব ভালো একজন মা হতে পারেন, নিজের সন্তানকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন।
অদরার কথা শুনে আরোহী চোখ দুটো বড় বড় করে অদরার দিকে তাকালো। তারপর কিছু না বলে নিজের রুমে চলে গেল। নিজের রুমে এসে আরোহী বালিশের নিচে থেকে নিজের ফোনটা বের করলো। তারপর রাফসানকে একটা কল দিল, কিন্তু রাফসানের ফোন বন্ধ পেল। আরোহী এবার তাদের বাড়ির টেলিফোনে কল দিল, কিন্তু কেউ এসে ফোনটা রিসিভ করলো না। আরোহী আরও অস্থির হয়ে উঠল। সবশেষে আর কোনো উপায় না পেয়ে আরোহী নিজের শাশুড়ি মাকে কল দিল। প্রথমবারে কেউ ফোন ধরল না, তবে দ্বিতীয়বারে ফোনটা রিসিভ করা হলো। 15 পাশ থেকে আরোহীর শাশুড়ি মা ঘুমজড়িত কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? আমি, মা আরোহী বলছি। আরোহীর কথা শুনে উনি দরপড়িয়ে উঠলেন, তুমি? হ্যাঁ মা, আপনাকে এই কয়েকদিনে কতবার ফোন দিয়েছি, কিন্তু আপনি রিসিভ করেননি। তোমার মতো একটা মেয়ের সাথে আমি কখনোই কথা বলতে চাই না, আর ফোন দিবে না, বুঝলে? শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে আরোহী যেন আকাশ থেকে পড়ল। এসব আপনি কি বলছেন মা? ঠিকই বলছি, তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক থাকতে পারে না। মা, আপনি আমাকে চরিত্রহীন বললেন? বেশ করেছি বলে। চরিত্রহীন মেয়েকে চরিত্রহীন বলবো না তো আর কি বলবো? নিজের স্বামী সংসারকে ছেড়ে দিয়ে যে অন্যত্র এভাবে পালিয়ে যায়, তার চরিত্রে তো অবশ্যই কোনো সমস্যা আছে। আমি পালিয়ে এসেছি মা? ওই বাড়ি ছেড়ে চলে আসার প্ল্যানটা কি আমার ছিল? না, এসব কিছু আমি আপনার কথা মতো করেছি। আপনিই আমাকে বাসা থেকে চলে যেতে বলেছিলেন। আপনি বলেছিলেন আমি যদি বাসা থেকে কয়েকদিন একটু দূরে থাকি তাহলে রাফসান উজ্জেরটা ছেড়ে দেবে। কিন্তু এখন আপনার কি হলো মা? আমি তোমাকে এসব করতে বলেছি বৌমা? কখন বললাম আমি? তুমি এসব মিথ্যা কথা বলে আমাকে কেন ফাঁসাতে চাইছো? আমি আপনাকে ফাঁসাতে কেন চাইব মা? আর আমি তো কোনো মিথ্যা বলছি না। চুপ করো তুমি। আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আর কখনো আমাকে ফোন দিবে না। রাফসানও এখন আর তোমাকে চায় না। ও তোমাকে ছেড়ে দিয়ে সুইটিকে বিয়ে করবে, আর এটাই ভালো হবে, বুঝলে? এবার ফোন রাখছি। উনি ফোনটা কেটে দিলেন। আরোহী আর ফোন দিল না, কারণ ওর বোঝা হয়ে গেছে যে ওর শাশুড়ি মা ওকে ঠকিয়েছে। মেয়েটা জানালার ধারে যে নীরবে কাঁদতে লাগলো। সকালের নাস্তা খাওয়ার জন্য এক এক করে সবাই টেবিলে এসে হাজির হলো। নিজেকে একটু গুছিয়ে নিয়ে আরোহীও সেখানে এলো। খেতে খেতে হঠাৎই তানিয়া বেগমের নজর গিয়ে পড়ল আরোহীর উপরও। উনি বেশ কড়া নজরে মেয়েটাকে দেখতে লাগলেন। আরোহীর দিকে এভাবে তাকিয়ে থাকায় আরিফা বেগম তাকে ফিসফিস করে বললেন, কি হলো ভাবি, আপনি এইভাবে আরোহীর দিকে তাকিয়ে আছেন কেন? ছোট, আরোহীকে দেখে তোর কেমন যেন মনে হচ্ছে না? তানিয়া বেগমের কথা শুনে আরিফা বেগমও এবার আরোহীর দিকে তাকালেন। কই, কিছুই তো মনে হচ্ছে না ভাবি, সবই তো স্বাভাবিক আছে। না রে ছোট, মেয়েটার মুখ থেকে কেমন যেন একটা আলো ফুটছে। ওর শরীরটাও বেশ ফোলা ফোলা লাগছে। এই ফোলার বিষয়টা বলতে পারবো না, তবে ওর মুখে আমি মনে হয় এক মাতৃত্বের আভা দেখতে পাচ্ছি, যেটা সব মেয়েদের মুখেই দেখা যায় যখন তাদের গর্ভে সন্তান আসে। তাহলে কি আরোহীও? কিন্তু ভাবি, এমন কিছু হলে তো আদরা আর আফনান জানতো, আর আমাদেরকেও বলতো। হ্যাঁ, তবে মা, চাচি, তোমরা খেতে খেতে এত পিস পিস করে কি বলছো? না রে আফনান, কিছু না।
আর কেউ কিছু বলল না, সবাই চুপচাপ খেতে লাগলো। কিন্তু আরোহী কিছুই ভালো করে খেতে পারল না। সব খাবারই তার মুখে স্বাদহীন বলে মনে হচ্ছে। তবুও সবার মধ্যে থাকায় জোর করে খাবারের লোকমাগুলো মুখের মধ্যে দিতে হচ্ছে তার। কিছুক্ষণ সময় পরে আরোহী হঠাৎ চেয়ার থেকে উঠে মুখ চেপে নিজের রুমের দিকে দৌড় দিল। পিছন থেকে অনেকেই অনেক প্রশ্ন করলো, কিন্তু মেয়েটা তাদেরকে কিছুই বলতে পারল না। আপুর হঠাৎ কি হলো? চলো ঘরে গিয়ে দেখে আসি। আপনার অদরা আরোহীর ঘরের দিকে গেল। তাদের পিছু পিছু আরিফা বেগম আর তানিয়া বেগমও গেলেন। তারা রুমে গিয়ে দেখলেন আরোহী তখন ওয়াশরুম থেকে বের হচ্ছে। সারা মুখে তার পানির ঝাপটা। অদরা তাড়াতাড়ি মেয়েটার কাছে গেল, তাকে ভালোভাবে ধরে নিয়ে বলল, আপু আপনি ঠিক আছেন? কি হয়েছিল হঠাৎ আপনার? এখন বমি করলেন? ও আসুন আপু, এই চেয়ারে বসুন। অদরা আরোহীকে একটা চেয়ারে বসিয়ে দিল। তানিয়া বেগম এবার আফনানকে বললেন, আফনান তুই তাড়াতাড়ি একটা ডাক্তারকে খবর দে তো, আমার মনে হয় কোনো সুসংবাদ আসতে চলেছে। তানিয়া বেগমের কথা শুনে সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। নিজের দিকে এভাবে সবাইকে তাকিয়ে থাকতে দেখে তানিয়া বেগম আবার বললেন, তোরা সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আফনান, কি বললাম তোকে? ডাক্তারকে ফোন দিয়ে বাড়িতে আসতে বল। আফনান একবার আরোহীর দিকে তাকালো, তারপর পকেট থেকে ফোন বের করতে লাগলো। ডাক্তারের নাম্বার বের করে তাকে ফোন দিতেই যাবে এমন সময় আরোহী বলে উঠল, ডাক্তারকে ফোন দেওয়ার কোনো দরকার নেই, সত্যিটা আমি বলছি সবাইকে। সত্যি? কি সত্যি আপু? আন্টি ঠিকই ধরেছেন অদরা, আমি মা হতে চলেছি। আরোহীর কথা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক খুশি হলো। অদরা আরোহীকে বলল, সত্যি বলছেন আপু? আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। এই সংবাদটা শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। অদরার কথায় সম্মতি জানিয়ে আরিফা বেগম বললেন, অদরা একদম ঠিক বলেছে আরোহী, তোমার এই খবরটা শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি। তাই খবরটা রাফসান আর তোমার শাশুড়ি মাকে জানিয়েছো তো? রাফসান কবে আসবে তোমাকে নিতে? আফনান বলল, আরোহী তোমাকে বলেছিলাম রাফসানের নতুন নাম্বারটা আমাকে একটু দিতে, তুমি কিন্তু আর পরে সেটা দাওনি। আচ্ছা যাক, এখন ওর নাম্বারটা দাও, ছেলেটাকে একটু অভিনন্দন জানিয়ে দিই। দাও রাফসানের নাম্বারটা দাও। থাক আফনান, রাফসানকে আর অভিনন্দন জানাতে হবে না। কেন? আমার বাচ্চার জন্য যে ব্যক্তি খুশি নয় তাকে তুমি অভিনন্দন জানিয়ে কি করবা? তার কাছে তো এই সুসংবাদটাও অনেক দুঃসংবাদ। আরোহীর কথা শুনে সবাই থ হয়ে গেল। এসব আপনি কি বলছেন আপু? সত্যিটাই বলছি অদরা। আর একটা কথা, তোমরা সবাই জানো যে আমি আমার আব্বু আম্মুর সাথে দেখা করার জন্য এদেশে এসেছিলাম, কিন্তু এটা সত্যি নয়। আমার এখানে আসার কারণটা আসলে রাফসান। মানে কি? কি সব বলছো তুমি? সবটা খুলে বলো আরোহী। আরিফা বেগমের কথা শুনে আরোহী কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর বলল, বিয়ের 1.5 বছর পরেও আমাদের যখন বাচ্চা হচ্ছিল না, তখন আমি আর রাফসান একটা ডাক্তারের কাছে যাই। উনি টেস্ট করতে দিয়েছিলেন আমাদেরকে, আমরা সেগুলো করিয়েছিলাম, কিন্তু সেই টেস্টের রেজাল্ট আসার আগেই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। খবরটা যখন আমি সবাইকে জানাই তখন সেটা শুনে সবাই খুব খুশি হয়েছিল, শুধু রাফসান খুশি হয়নি। পরের দিন ও আমাকে অ্যাবর্শন করে নিতে বলে। ওর এই কথাটা শুনে আমি সেদিন খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে রাফসান আমাকে এটা বলবে। ওই দিন আমার ওর সাথে খুব ঝগড়া হয়। 2 দিন আমি ওর সাথে কোনো কথা বলিনি,
কিন্তু এই 2 দিনে রাফসান আমাকে বারবার সে আগের কথাটাই বলে যেতে থাকে। আমি বারবার ওকে এসব বলার কারণ জিজ্ঞাসা করলাম, কিন্তু ও উত্তরে তেমন কিছুই বলতো না। তারপর দিন আমার শাশুড়ি মা আমার কাছে আসেন আর আমাকে কিছু সময়ের জন্য রাফসানের থেকে দূরে চলে যেতে বলেন। ওনার মতে আমি যদি কিছুদিন রাফসানের চোখের আড়ালে থাকি তাহলে নাকি ওর এই জেদটা ছেড়ে দেবে আর আমাদেরকে মেনে নেবে। শাশুড়ি মায়ের কথা মতো আমি সেদিন দেশ ছেড়ে এদেশে চলে আসি। কিন্তু এদেশে পা রাখা মাত্রই একটা ছিনতাইকারী এসে আমার ফোন আর ব্যাগটা কেড়ে নিয়ে যায়। রাফসান আর শাশুড়ি মায়ের সাথে যোগাযোগ করার রাস্তাটা তখন বন্ধ হয়ে যায় আমার। তারপর আমার দেখা হয় অদরার সাথে। আমাকে অসুস্থ অবস্থায় দেখেও আমাকে এই বাড়িতে নিয়ে আসে। এখানে এসে আমি আপনানের সম্মুখীন হই, ওর কাছে আমার কৃতকাজের জন্য ক্ষমা চাই। আপনান আমাকে ক্ষমা করে দেয় আর আমার আপনজনদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে একটা ফোন গিফট করে। কথাগুলো বলে আরোহী চুপ হয়ে যায়। পরবর্তী ঘটনা শোনার জন্য আরিফা বেগম বললেন, তারপর কি হলো আরোহী? সেই ফোনটা দিয়ে আমি একদিন রাফসানকে কল দিই। প্রথম কয়েকদিন ও রিসিভ করেনি, তবে যেদিন রিসিভ করলো সেদিন আমার পুরো দুনিয়াটাই শেষ হয়ে গেল। মানে আপু, সেদিন ফোনে রাফসান আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে। আমার থেকে মুক্তি পেয়েও সুইটিকে বিয়ে করতে চায়। সুইটি? কে সুইটি? আপনার প্রশ্নের উত্তরে আরোহী বলল, ও দেশ ছেড়ে ও দেশে যাওয়ার পর রাফসান একটা কোম্পানিতে কাজ পায়। সেই কোম্পানির মালিক হলো সুইটি। রাফসান এখন ওই মেয়েকেই বিয়ে করতে চায়। তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করোনি আরোহী? তুমি থাকতে উনি রাফসানের বিয়ে অন্য কোথাও হতে দিবেন না। তুমি কি তার সাথে একবার কথা বলেছ? আরিফা বেগমের কথা শুনে আরোহীর ঠোঁটের কোণে নিজের শাশুড়ির প্রতি একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। দিয়েছিলাম। নিজের সংসারটা বাঁচানোর জন্য তাকেও একটিবার কল দিয়েছিলাম, কিন্তু উনি যেভাবে আমার সাথে কথা বললেন, ওনার বুদ্ধিতে আমি এই বাড়িটা ছেড়েছিলাম আর আজ উনি আমাকে চরিত্রহীনা উপাধি দিচ্ছেন। ওই যে কথায় আছে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমারও হয়েছে সেই দশা। আজ তার কথা শুনে আমার স্বামীকে হারিয়ে ফেললাম। নিজের সংসারটা নষ্ট হয়ে গেল, অথচ এই স্বামীর জন্য আজ থেকে 2 বছর আগে আমি আমার মা বাবাকে হারিয়েছি। আরোহীর সব কথা শুনে আফনান বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না রাফসান এতটা খারাপ হতে পারে। এই রাফসানকে তো আমি চিনি না। আমি যাকে চিনতাম সে তো এক নারীতে আসক্ত ছিল। তাহলে আজ ওর এত অধঃপতন কেন হলো? আরোহী, তুমি রাফসানের নাম্বারটা আমাকে দাও। আমি ওর সাথে কথা বলবো। আমি ওকে বোঝাবো যে ও যা করতে চাচ্ছে তা ঠিক না। আমি আন্টির সাথেও কথা বলবো। দাও, তুমি নাম্বারটা দাও। সেসবের কোনো দরকার নেই আপনার। আমি আর কাউকে ডিস্টার্ব করতে চাই না। সে যার সাথে থাকতে চায় থাকুক, আমার সেসব নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। এসব কি বলছেন আপু? রাফসান ভাই অন্য কোথাও বিয়ে করে নিলে আপনার কি হবে? আপনার বাচ্চার কি হবে? অদরা, এই পৃথিবীতে সবাই সব সুখ পায় না। আমার ভাগ্যেও হয়তো সংসার করার সুখ নেই, তাই আজ এই দশা। তবে আমাদেরকে নিয়ে ভেবো না। যার এই পৃথিবীতে কেউ নেই তার আল্লাহ আছে, উনিই আমাদের দেখবেন। আরোহীর কথা শুনে তানিয়া বেগম বললেন, কে বলেছ তোমার কেউ নেই? আমাদের কি চোখে পড়ে না? আমরা সবাই তোমার সাথে আছি আরোহী। এই কয়টা মাস আমরা সবাই তোমার অনেক যত্ন করব। কি ঠিক বললাম তো ছোট? একদম ঠিক বলছেন ভাবি। আরোহী আর কখনো নিজেকে একা ভাববে না। আমরা সবাই তোমার সাথে আছি, আর তোমার বাচ্চার জন্য আমরা সব কিছু করব। না আন্টি, আমি আপনাদেরকে অনেক জ্বালিয়েছি। আমার জন্য আর কিছু করতে যাবেন না। খুব তাড়াতাড়ি একটা চাকরি আর একটা বাড়ির ব্যবস্থা করে আমি এখান থেকে চলে যাব।
কি বলছেন আপু? আমরা থাকতে আপনি আবার অন্য কোথাও কেন বাড়ি খুঁজতে যাবেন? না না, আপনি আমাদের সাথেই থাকবেন, এ বাড়িতেই থাকবেন। অদরা একদম ঠিক বলেছে আরোহী। আপনার যেমন আমার ছেলে, ঠিক তেমন তুমি আমার মেয়ের মতো। মা এখানে থাকতে মেয়েটা অন্য কোথাও বাড়ি খুঁজতে যাবে কেন? না, সে এখানেই থাকবে, তার মা আর তার চাচির সাথে থাকবে। আরিফা বেগমের কথা শুনে আরোহী কাঁদতে লাগলো। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আন্টি। আন্টি, একটু আগে কি বললাম? বললাম আপনার আমার ছেলে আর তুই আমার মেয়ে, তাই আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি আর ভাবিকে চাচি বলে ডাকবি, বুঝলি? এটা শুনে আরোহী আরিফা বেগমকে জড়িয়ে ধরল। বুঝেছি মা, সব বুঝেছি। অদরা এবার বলল, আপু আপনি কি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ অদরা, আমি একজন ডাক্তারকে দেখাচ্ছি, আর শেষ সময় পর্যন্ত আমি তার আন্ডারেই থাকতে চাই। আচ্ছা। দেখতে দেখতে 7টি দিন কেটে গেল। এই 7 দিনে সবাই আরোহীর অনেক যত্ন করলো। একদিন সকালে আপনার ড্রয়িং রুমে এসে সবাইকে বলল, সবার জন্য একটা গুড নিউজ আছে। কি রে আপনার? চাচি, আর একটু পরে দিশার রায় বের হবে। আমি উকিলের মাধ্যমে জানতে পারলাম দিশাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা খবর দিয়েছিস। এরকম একটা মেয়ের তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ। মা, চাচি, অদরা কোথায়? ওকে কোথাও দেখতে পারছি না তো। আরোহী বলল, অদরা তো বাগানে আছে। আসলে আজ মালি কাকা আসেনি, উনি একটু অসুস্থ, তাই অদরা বাগানে গিয়ে গাছে পানি দিচ্ছে। ও আচ্ছা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। আপনার, তুমি বসো, আমি অদরাকে ডেকে নিয়ে আসছি। সেই উপলক্ষে আমার একটু সকালে হাঁটাও হয়ে যাবে। তুমি পারবে তো যেতে? হ্যাঁ হ্যাঁ, পারবো। আরোহী অদরাকে ডাকতে বাগানে চলে গেল। এদিকে অদরা নিজের মতো করে গাছে পানি দিচ্ছে। এমন সময় সেখানে পাশের বাড়ির মধ্যবয়সী প্রতিবেশী সেলিনা বেগম এলেন। বাড়ির মধ্যে ঢুকেই তিনি অদরাকে বললেন, কেমন আছো অদরা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তুমি গাছে পানি দিচ্ছ কেন? তোমাদের মালিক কোথায়? কাকা একটু অসুস্থ, আজকে আসতে পারেনি, তাই আমি আজ গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। মালি আসেনি ভালো কথা, তাই বলে তোমাকে এই কাজ করতে হবে কেন? বাসায় তো আরো লোক আছে, তারাও তো এই কাজগুলো করতে পারে। বসে বসে শুধু তোমাদের বাড়ির অন্ন ধ্বংস করছে। সেলিনা বেগমের কথা শুনে অদরা গাছে পানি দেওয়া বন্ধ করে দিল। কার কথা বলছেন আপনি আন্টি? কার আবার? আরোহীর কথা বলছি। তাকে তো কখনোই কোনো কাজ করতে দেখি না। আসলে আন্টি উনি একটু অসুস্থ, তাই আমরা ওনাকে কোনো কাজ করতে দিই না। আচ্ছা আচ্ছা, তবে তোমাকে একটা কথা বলে রাখি অদরা, ওই আরোহীকে এত গুরুত্ব দিও না। মনে রেখো, এই সংসারটা কিন্তু তোমার, তুমি এই বাড়ির বউ, আর ওই আরোহী হলো বাইরের লোক। সেলিনা বেগমের কথার কোনো উত্তর দিল না অদরা, চুপচাপ নিজের কাজটা করতে লাগলো। সেলিনা বেগম আবার বললেন, আপনাকে ঠিকঠাক সময় দাও তো অদরা। ছেলেটাকে কিন্তু বেশি বেশি সময় দেবে, ওর যত্ন করবে, ওর কোনো কিছুর প্রয়োজন হলে ওকে সাথে সাথে সেটা এনে দেবে। জি। ওর সাথে কখনো ঝগড়া করবে না। মনে রেখো অদরা, আপনারই কিন্তু এখন তোমার শেষ সম্বল। জীবনে তো সব হারিয়েছ, এই ছেলেটাকে আবার যেন হারিয়ে না। আপনাকে সবসময় হাতের মুঠোর মধ্যেই রাখবে। আন্টি, আপনার খারাপ ছেলে নয়, সে থাকতে জানে। আপনার যে খারাপ ছেলে
সেটা তো আমি বলিনি অদরা, বলবো না। আপনার অনেক ভালো একটা ছেলে, কিন্তু ঘরে যদি নিজের সতীন থাকে তাহলে নিজের স্বামীকে একটু আয়ত্তে রাখতে হয়। শোনো, দুইটা জিনিস দিয়ে একটা ছেলেকে সংসারে বাঁধা যায়। এক তার স্ত্রীর সৌন্দর্য, আর দুই তার বাচ্চার স্পর্শ। বাচ্চা তো তোমার আর হবে না, তবে সৌন্দর্যের কোনো অভাব নেই তোমার মধ্যে। তাই এটা দিয়ে আপনাকে ধরে রাখো, না হলে কোনোদিন দেখবে তুমি তো এই সংসারে আছো কিন্তু আপনার আর তোমার নেই, ও আবার সে আরোহীর হয়ে গেছে। দিন শেষে তোমাকে সেই সতীনের সংসারই করতে হচ্ছে। আচ্ছা অদরা, আমি এবার যাই, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা আন্টি, আবার আসবেন। সেলিনা বেগম চলে গেলেন। অদরা তার কথাগুলো নিয়ে আর ভাবল না, কারণ একবার সে আপনাকে ভুল বুঝেছে, দ্বিতীয়বার সে একই ভুল সে আর করবে না। তবে সেলিনা বেগমের কথাগুলো দূরে দাঁড়িয়ে থাকা আরোহীর মনে বেশ গভীর একটা ছাপ ফেলল। পরের দিন সকালে অদরাকে সাথে নিয়ে আরোহী ডাক্তারের কাছে গেল। দুপুরের কিছু আগে হঠাৎই বাড়ির কলিং বেলটা ভেজে উঠল। দরজার কাছে আফনান থাকায় আফনান এসে দরজাটা খুলল, কিন্তু দরজা খুলে দিতে আপনার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। এ কাকে দেখছে সে? রাফসান? আফনান দরজা খুলে দেখে সেখানে রাফসান এসে দাঁড়িয়ে আছে। ছেলেটার বিধ্বস্ত চেহারা দেখে ওকে চেনার কোনো উপায় নেই, কিন্তু আফনান ওকে এক পলকেই চিনে ফেলল। রাফসান, তুই এখানে? এ কি অবস্থা হয়েছে তোর? এসব কি করে হলো? রাফসান কিছুই বলল না, শুধু চেয়ে আফনানকে দেখল। ছেলেটার পরনে একটা কালো জিন্স আর আকাশি কালারের একটা শার্ট রয়েছে, কিন্তু সেগুলোর অবস্থা খুব একটা ভালো না। প্যান্টটা ঠিক থাকলেও শার্টের বিভিন্ন জায়গায় ছেড়ে গেছে। মুখ আর শরীরের বিভিন্ন জায়গায় কেটে যাওয়া স্থানগুলো রক্ত জমাট বেঁধে গেছে। বিধ্বস্ত ছেলেটা বিধ্বস্ত অবস্থা দেখে আফনানের মাথায় হাত উঠল। আফনান, আমি তোর সাথে কথা বলছি, উত্তর দে। এসব কি হয়েছে তোর? তুই এইভাবে আহত হলি কি করে? আর এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু তো বল। রাফসান এবার আফনানকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমি খুব বিপদে আছি আফনান, আমাকে একটু সাহায্য কর। তোর সাহায্যের আজ আমার খুব প্রয়োজন রে ভাই, প্লিজ আমাকে একটু সাহায্য কর। কি হয়েছে রাফসান? আমি আরোহীকে হারিয়ে ফেলেছি রে, আমার আরোহীকে আমি হারিয়ে ফেলেছি। ওকে খুঁজে পেতে তুই আমাকে একটু সাহায্য কর ভাই। এতক্ষণ আরোহীর কথা আফনানের মনে ছিল না, কিন্তু আরোহীর বর্তমান অবস্থার কথাটা মনে পড়তে আফনান রাফসানকে ছেড়ে দিল। কঠোর কণ্ঠে বলল, তুই যা আরোহীর সাথে করেছিস, তারপর আরোহী কেন? ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও সেও তোকে ছেড়ে চলে যেত। না আফনান, আমি ওর সাথে কিচ্ছু করিনি, বিশ্বাস কর ভাই, আমাকে ফাঁসানো হয়েছে। ওই সুইটি আর শাপিন মিলে এসব করেছে। আমি যখন থেকে ওদের সত্যিটা জেনেছি তখন থেকেই আমি আরোহীকে খুঁজতে বেরিয়েছি। এতদিন তো ওই সুইটি তোর কাছে খুব ভালো ছিল, এতটাই ভালো ছিল যে তুই আরোহীকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করতে যাচ্ছিলি, কিন্তু এখন আবার এমন কি জেনে গেলি যার জন্য তুই আমার কাছে এসে ওই সুইটির বদনাম করছিস? না রাফসান, আরোহীর খবরটা আমি তোকে বলতে পারবো না। মেয়েটা চাই না তুই আবার ওর জীবনে ফিরে আসিস। ও তোর সাথে আর কথা বলতে চায় না, তোর মুখটাও আর দেখতে চায় না। চলে যা, তুই চলে যা এখান থেকে। না আফনান, আরোহীকে কিছু সত্যি বলার আছে, সেগুলো ওকে না জানিয়ে আমি কোথাও যাব না। এমন সময় আফনানের ফোনটা হঠাৎ বাজতে শুরু করলো। পকেট থেকে ফোনটা বের করে আফনান দেখে অদরা তাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে আফনান তাকে কিছু বলতে যাবে, তার আগে অদরা বলল, আফনান তুমি তাড়াতাড়ি একটু হসপিটালে এসো, আপুর অবস্থা খারাপ।
মানে কি হয়েছে আরোহীর? হসপিটালে আসার পর আপুর হঠাৎ বমি শুরু করে, রক্ত বমি। তাই ডাক্তার বলেছে হসপিটালে অ্যাডমিট করে নিয়েছে। তুমি প্লিজ তাড়াতাড়ি একটু এসো। অতরা তুমি ঘাবড়ে যেও না, তুমি আরোহীর সাথেই থাকো। আমি আসছি, এখনই আসছি। আফনান ফোনটা কেটে দিল। এবার রাফসান বলল, আরোহী, কি হয়েছে আরোহীর? বল আমায়, কি হয়েছে ওর? হসপিটালে যে মেয়েটা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, ওকে এখন সেই হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে? আফনান, আমাকে একটু ওর কাছে নিয়ে চল প্লিজ। আচ্ছা চল। আফনান রাফসানকে সাথে নিয়ে গাড়ি চালিয়ে হাসপাতালে চলে গেল। হাসপাতালে আসার পরপরই আরোহীর হঠাৎ মাথা ঘুরতে থাকে, পেটে প্রচণ্ড ব্যথা করতে থাকে। এক পর্যায়ে গিয়ে মেয়েটার রক্ত বমি করতে শুরু করে। পরে ডাক্তার তাকে হসপিটালে ভর্তি করে নেয়। কিছুক্ষণ পর আরোহীর অবস্থা এখন একটু ঠিক আছে। অদরা সারাক্ষণ ওর পাশে বসেছিল, ওর জন্য দোয়া দুরুদ পড়ছিল। হঠাৎ আফনান কেবিনে এসে ঢুকলো। আফনানকে দেখে অদরা ওর কাছে ছুটে গেল। আফনান, অদরা, কি অবস্থা এখানে? আরোহী এখন কেমন আছে? হ্যাঁ আফনান, আপু আগের চেয়ে এখন ভালো আছে, ডাক্তার বলেছে। অদরা হঠাৎ থেমে গেল। আফনানকে উদ্দেশ্য করে বলল, আফনান উনি? আফনান দেখলো অদরা ওর পেছনের দিকে তাকিয়ে দেখে সেখানে রাফসান এসে দাঁড়িয়ে আছে। অদরা, এই হলো রাফসান। কি? কিন্তু উনি এখানে কি করে? আমি নিয়ে এসেছি। তুমি নিয়ে এসেছো মানে? তুমি ওনাকে কোথায় পেলে? রাফসান একটু আগে আমাদের বাসায় এসেছিল। ওর সাথে কথা বলতে বলতে তুমি হঠাৎ ফোন দিলে। তোমার ফোন পেয়েই আমরা দুজন এখানে এসেছি। রুমে ঢোকার পরপরই রাফসানের চোখ গিয়ে পড়ল আরোহীর উপরে। হাসপাতালের পোশাক পরিহিত অবস্থায় মেয়েটা বেডে শুয়ে আছে। রাফসান এবার ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আমি একটু আরোহীর সাথে দেখা করতে চাই। দেখা করতে পারি কি? আফনান রাফসানকে নিষেধ করতে যাচ্ছিল, কিন্তু অদরা ওকে থামিয়ে দিয়ে রাফসানকে বলল, অবশ্যই দেখা করতে পারেন, আমরা দুজন বাহিরে যাচ্ছি। আফনান, চলো। অদরা আফনানকে নিয়ে সেখান থেকে চলে গেল। রাফসান এবার আরোহীর কাছে গেল। পাশে চেয়ারটার ওপর বসে আরোহীর ডান হাতটাকে নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করল। আরোহী, উঠো আরোহী, চোখ দুটো মেলে দেখো, কে এসেছে তোমার কাছে? তোমার রাফসান এসেছে আরোহী। তোমার ভালোবাসার মানুষটা আজ তোমার কাছে ফিরে এসেছে আরোহী। চোখটা খোলো, আমাকে দেখো। রাফসান এবার বাম হাতটা বাড়িয়ে আরোহীর মাথায় হাত বুলাতে লাগলো। বউ, চোখটা খোলো, দেখো আমি এসেছি তোমার কাছে। আমি জানি তুমি আমার কারণে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আর না, আমি এবার এসে গেছি তো। আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি সব ঠিক করে দেব। দেখো তুমি, সব কিছু আবার আগের মতোই সুন্দর হয়ে যাবে। আরোহীর এবার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে চোখ খুলে সে রাফসানকে দেখলো। রাফসানও ছলছল চোখে আরোহীর দিকে তাকিয়ে রইল। আরোহী রাফসানকে কিছু বলতে চাইল, কিন্তু রাফসান ওকে থামিয়ে দিয়ে বলল, এখন কথা বলো না আরোহী, তুমি অসুস্থ, তোমার রেস্টের প্রয়োজন। আর আমি জানি তুমি আমাকে কি বলবে। আমাকে এখান থেকে চলে যেতে বলবে, তাই তো? আমাকে অনেক বকা দিতে ইচ্ছে করছে তোমার, তাই না? আরোহী কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। রাফসান আবার বলল, তুমি তোমার জায়গায় ঠিক আছো আরোহী, তোমার রাগ করাটাও ঠিক আছে, কিন্তু আমার কথাটা তো একবার একটু শোনো। আমি তোমাকে কোনো ধোঁকা দিইনি আরোহী, আমি এক ষড়যন্ত্রের শিকার হয়েছি। তুমি আমার একটা মাত্র বউ, তোমাকে কি করে ছেড়ে দিই বলো তো? আমার শরীরে এই ক্ষতগুলো কি তোমার প্রতি আমার ভালোবাসাটাকে জানান দিচ্ছে না? রাফসানের শেষ কথাটা শুনে আরোহী তৎক্ষণাৎ ওর দিকে ফিরল।
ছেলেটাকে এবার খুব ভালো করে দেখলো। রাফসানের শার্টের বেশ ময়লা লেগে আছে, সেই সাথে সারা মুখে ছোট ছোট ক্ষতের চিহ্ন। এসব এসব কি করে হলো তোমার সাথে? তুমি ঠিক আছো তো? ব্যস্ত হইও না রুহি, আমি ঠিক আছি। চলে যাও রাফসান। কেন আবার এদিকে এসেছো? তোমাকে ফিরে পেতে এসেছি আরোহী। তোমাকে আবার আমার করতে এসেছি। আমি তো এখন তোমার অতীতকে আবার বর্তমান কেন করতে চাইছো রাফসান? এসব তুমি কি বলছো আরোহী? আমি তো তোমার সাথে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচতে চেয়েছিলাম। আচ্ছা, তুমি যে এখানে এসেছো এটা কি সুইটি জানে? সুইটি কি জানে আর কি জানে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আরোহী। তবে হ্যাঁ, সুইটি আর শাপিনের সব ষড়যন্ত্র আমি এখন জেনে গেছি। আরোহী এবার রাফসানের দিকে তাকালো। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আর এই শাপিনটা আবার কি? শাপিন হলো সুইটির ছোট ভাই। আমাকে তোমার কাছ থেকে আলাদা করার জন্য সুইটি ওর ভাইয়ের সাথে হাত মিলিয়েছিল। কী সব বলছো তুমি? কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি আরোহী। না, তোমাকে কিছু বোঝাতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। আমার ভালো লাগছে না তোমাকে দেখতে, চলে যাও। এভাবে বলো না আরোহী, আগে আমার কথাগুলো তো একটু শুনে নাও। সবটা শোনার পর না হয় আমি চলে যাব। তাও একবার আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো প্লিজ। আরোহী কিছু বলল না। আরোহীর এই চুপচাপ থাকাকে রাফসান আরোহীর সম্মতি বলে মেনে নিল আর বলল, 2-3 সপ্তাহ আগে আমরা বাবু হওয়ার জন্য একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, মনে আছে তোমার? পরের দিন যখন আমি বাহির থেকে বাড়ি আসি তখন তুমি আমাকে তোমার সুসংবাদটা দাও, এটা কি মনে আছে? এটা আবার মনে থাকবে না কেন? সেদিনের পর থেকেই তো তুমি বদলে গেলে। সেদিনের সেই সুসংবাদ শুনে তুমি একটুও খুশি হওনি। সত্যিটা এমন নয় আরোহী, আমিও তোমার মতোই খুশি হতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আর তার কারণ তোমার রিপোর্ট। মানে? সেদিন সকালে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তোমার রিপোর্ট আনার জন্য, আমাকে ডেকেছিল, কিন্তু সেদিন তোমার রিপোর্টটা দেখে আমার সব আনন্দ যেন আজীবনের মতো দূর হয়ে গেল। কেন? সেদিন কি ছিল আমার রিপোর্টে? আরোহী, তোমার শরীর মা হওয়ার জন্য উপযুক্ত নয়, তাই তুমি গত 2 বছরের মধ্যে কনসিভ করতে পারোনি। তাই ডাক্তারের কাছ থেকেই প্রথম আমি তোমার কনসিভ করার খবরটা পাই, কিন্তু পরক্ষণে উনি বলেন আমাদের এই বাচ্চাটি নাকি থাকবে না, পরে তোমার মিসক্যারেজ হয়ে যেতে পারে। উনি আমাকে আরও জানান যদি বাচ্চাটা থেকে যায় তাহলে ভবিষ্যতে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলব। রাফসানের কথাগুলো শুনে আরোহী কিছু বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে পড়ে রইল। রাফসান আবার বলল, বাসায় এসে যখন তোমার কথাটা শুনি, হ্যাঁ, তখন আমি খুশি হতে পারিনি, আমি একটুও খুশি হইনি, কারণ আমার মাথায় তখন তোমাকে হারিয়ে ফেলার বিষয়টা ছিল। আমি কোনোভাবেই আমার বাচ্চার আগমনে খুশি হতে পারিনি। কি করে হতাম বলো? আমার অংশকে এই পৃথিবীতে আনতে গিয়ে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার কি হবে? তাই আমি তোমাকে অ্যাবর্শন করে নিতে বলি। বিশ্বাস করো, আমাদের বাচ্চাটাকে মারার কথা বলতে যেয়ে আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি কোনো অবস্থাতেই তোমাকে হারাতে রাজি নই। জানো, আমি বারবার তোমাকে এসব বলার কথা ভেবেছি, অনেকবার বলতেও চেয়েছি, কিন্তু নতুন সদস্যের আগমনের বার্তা পেয়ে তোমার মুখে যে প্রশান্তি ফুটে উঠেছিল সেটা আমাকে প্রত্যেকবার থামিয়ে দিয়েছে। আমি জানি তুমি এই দিনগুলোর জন্য অনেক অপেক্ষা করেছ। আর চুপচাপ রাফসানের কথাগুলো শুনে যাচ্ছে। মেয়েটার কোনো প্রতিক্রিয়া না দেখে রাফসান আবার বলল, আমি মাকে সবটা জানিয়েছিলাম, আর
তাকে বলেছিলাম তোমাকে একটু সবটা বুঝিয়ে দিতে, কিন্তু মা তো তোমাকে আমার বিরুদ্ধেই বিষিয়ে দিল। তোমাকে বললো আমি নাকি তোমাদের মারার চেষ্টা করব। আরও কী সব হাবিজাবি বলে তোমাকে ওই দেশ থেকে এদেশে আসার জন্য বাধ্য করে। আর ওই রাফসানের দিকে ঘুরল। তুমি কি জানলে এটা? বললাম তো আরোহী, আমি সব ষড়যন্ত্রের ব্যাপারে জেনে গেছি। সপ্তাহখানেক আগের যে ফোন কলটার জন্য আজ তুমি আমার উপর রেগে আছো, সেটাতে আমি ছিলাম না। মানে সেদিন রাফসান সেজে শাফিন তোমার সাথে কথা বলেছিল। ওর পাশে সেদিন সুইটি আর আমার মাও ছিল। আরোহী, এবার সে রাতের কথা মনে পড়ে গেল সেই ফোন কলে রাফসানের গলার অস্বাভাবিকতার কথাটা। রাফসান আবার বলল, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি হুন্নি হয়ে তোমাকে সব জায়গায় খুঁজতে থাকি। তোমার যত চেনা পরিচিত জায়গা আছে আমি সব জায়গায় যাই, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাই না। তোমাকে হারানোর ভয়ে আমি নিজেকেই প্রায় হারিয়ে ফেলেছিলাম। 2 দিন পর সে রাতে বাসায় ফিরে আমি কাউকে দেখতে পাই না। পরে মায়ের ঘর থেকে অনেক হাসাহাসির শব্দ এলে আমি সেদিকে যাই। ঘরের দরজাটা একটু খুলে আমি দেখি সেখানে মায়ের সাথে সুইটি আর শাফিন রয়েছে। সুইটিকে আমি কখনোই ওই চোখে দেখিনি। আমি তো ওকে অনেক শ্রদ্ধা করতাম, কারণ ভারতে যাওয়ার পর প্রথম সুইটি আমাকে ওর কোম্পানিতে জব দিয়ে সাহায্য করেছিল। ওর সাথে কাজ করতে করতে ও যে আমাকে কখন পছন্দ করে ফেললো আমি সেটা বুঝতে পারিনি। আমাকে পাওয়ার জেদটা ওর দিন দিন বেড়ে যেতে থাকে। ও বুঝে গিয়েছিল তুমি আমার জীবনে থাকলে আমি কখনোই ওর দিকে তাকাবো না। তাই ও তোমাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলার জন্য আমার মায়ের সাথে হাত মেলালো, আর মা সফলভাবে ওর কাজটাও করে দিল। মুখে একটা তাচ্ছিল্যের হাসি এনে রাফসান আবার বলল, সুইটি মাকে এই কাজের জন্য 2 কোটি টাকা আর ওর একটা বাংলো আমার বোন রাসিকার নামে লিখে দিয়েছে। আসলে আমার মার তার ছেলের উপরেও কোনো ভরসা নেই। বাবার মৃত্যুর পরে আমি যদি তার মেয়েকে সম্পত্তির কোনো ভাগ না দিই। অবশ্য ভরসা করবেন কি করে বলো? আমি তো তার আপন ছেলে না, সৎ ছেলে। 12 বছর বয়সে মাকে হারিয়েছি। মায়ের মৃত্যুর পর বাবা তাকে বিয়ে করে আনেন। আমি প্রথম থেকেই তাকে আমার মা বলে মেনেছি, কিন্তু আফসোস উনি জীবনে একটি মুহূর্তও আমাকে নিজের ছেলে বলে মানেননি। আরোহী দেখলো কথাগুলো বলতে বলতে রাফসানের 2 চোখের কোণায় পানি এসে জমল। তবুও রাফসান বলতে লাগলো, সে রাতে দরজার কোণায় দাঁড়িয়ে আমি তাদের সব রীতিকলাপ শুনে ফেলি, আর সেখান থেকে জানতে পারি তুমি বাংলাদেশে এসেছো। আমি ওই সময় বাড়ি ছেড়ে বর্ডারের কাছে আসি, কিন্তু তারপর আমার মনে পড়ে যে আমি তো সাথে করে আমার পাসপোর্ট আর ভিসা আনিনি। পরে যখন আবার বাসায় ফিরলাম তখন দেখলাম আমার সব প্রয়োজনীয় কাগজপত্র সুইটি আর ওর ভাই এর দখলে। সুইটি আমাকে শর্ত দিল, ওকে বিয়ে না করলে আমি আমার কাগজপত্রগুলো পাবো না। ওর শর্ত শোনা মাত্রই ওর মুখের উপরে না বলে আমি ওখান থেকে বেরিয়ে আসি। পরে আমি বর্ডারের সোরাই রাস্তা দিয়ে দেশে আসার চেষ্টা করি, কিন্তু আমি ওখানে ধরা পড়ে যাই। বর্ডারের পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, রিমান্ডেও নেয়। সৌভাগ্যবশত ওনাদের মধ্যে আমার এক বন্ধুও ছিল। ঠিক সময়ে আমি ওকে আমার কাছে ডেকে আমার সব কথা খুলে বলি। আমার সব কথা শুনেও আমাকে বিশ্বাস করেছিল, আর ওর কারণে আমি 6 দিনের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। ঢাকায় এসে আমি প্রথমে তোমার বাসায় যাওয়ার কথা ভাবি, কিন্তু ওখানে না গিয়ে আমি একেবারে আপনার কাছে আসি। মানে একটু সন্দেহ ছিল ও আমাকে সাহায্য করবে কিনা, কিন্তু ওর কাছে এসে আমি অবশেষে তোমাকে পেলাম। রাফসানের শেষ কথাগুলো শুনে আরোহীর চোখেও পানি চলে এলো। তাকে খুঁজতে গিয়ে ছেলেটাকে কত কষ্ট করতে হয়েছে। আমাকে খোঁজার জন্য এত কষ্ট সহ্য করলে কেন তুমি? কি যে বলো না, তোমার জন্য কষ্ট করব না তো কার জন্য করব? তুমিই তো আমার সব। আমি তোমাকে অনেক ভালোবাসি।
তাহলে আমাদের বাচ্চাটাকেও একটু ভালোবাসো। কথাটা বলেই আরোহী রাফসানের এক হাত ওর পেটের উপরে রাখলো। রাফসান কিছু মুহূর্তের জন্য থেমে গেল, তারপর হঠাৎ বলল, আমি পৃথিবীর সব থেকে বাজে বাবা। সন্তানের জন্মের আগেই আমি তাকে আমার থেকে দূরে পাঠিয়ে দেওয়ার কথা বলেছি। আমি খুব খারাপ, তাই না আরোহী? না, আমাকে ক্ষমা করে দাও বাচ্চা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আগমনের অপেক্ষায় রইলাম। রাফসান, আমিও আমার ব্যাপারে জানতে পেরেছি, তবে তুমি এত ভেবো না। আল্লাহ আছেন তো, উনি সেটাই করবেন যেটা আমাদের জন্য ভালো হবে। পরের দিন সুস্থ হয়ে আরোহী রাফসানের সাথে আরজেদ ম্যানশনে এলো। তানিয়া বেগম আর আরিফা বেগম রাফসানকে ক্ষমা করে দিলেন আর তাকে সবার সাথে থেকে যেতে বললেন। রাফসান আপত্তি জানিয়ে বলল, আমাদের ঢাকার বাসাটা তো এখনো আছে আন্টি, আমি আর আরোহী সেখানেই থাকবো, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। কিন্তু তানিয়া বেগম আরোহীর ভালোর জন্য রাফসানকে এখানেই থেকে যাওয়ার জন্য জোর করতে লাগলেন। অবশেষে রাফসান তাদের কথা মেনে নিয়ে তাদের সাথেই থেকে যেতে চাইল। 7 মাস কেটে গেল। এই 7 মাসে আরোহীর জীবন পুরোপুরিভাবে পাল্টে গেছে। সে পেয়েছে তার স্বামীর ভালোবাসা, পেয়েছে আফনান আর অদরার বন্ধুত্ব, তানিয়া বেগম আর আরিফা বেগমের কাছ থেকে পেয়েছে সীমাহীন যত্ন ও ভালোবাসা। মাসখানেক আগে রাফসান, আফনান আর অদরা আরোহীর বাবা মায়ের কাছে গিয়েছিল। তাদের রাগ ভেঙে যাওয়ায় তারাও এখন আরোহীর পাশে আছেন। একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ আরোহীর লেবার পেইন ওঠে। তাকে নিয়ে সবাই হাসপাতালে চলে আসে। দীর্ঘ 2 ঘন্টার অপারেশন শেষে ডাক্তার বেরিয়ে এলে রাফসান তার কাছে গিয়ে বলল, ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে আর আমার বাচ্চা? কনগ্রাচুলেশনস, আপনার মেয়ে হয়েছে, তবে বাচ্চাটা সময়ের অনেক আগেই বেরিয়ে এসেছে, তাই আমরা ওকে এখন বিশেষ পর্যবেক্ষণে রাখছি। আর আমার ওয়াইফ, সে ঠিক আছে তো? আসলে আপনার ওয়াইফ আর বাচ্চা দুজনেরই অবস্থা এখন খুব একটা ভালো না, আমরা দুজনকেই এখন আইসিইউতে রাখব। ঘণ্টাখানেক তাদেরকে পর্যবেক্ষণ করে তবেই আমরা কিছু বলতে পারবো। ধন্যবাদ। ডাক্তার সাহেব চলে গেলেন। এদিকে ডাক্তারের কথা শুনে সবাই অনেক চিন্তা করতে লাগলো। সকাল 7টা বাজে। হঠাৎই আরজেদ ম্যানশনের কলিং বেলের আওয়াজ শোনা গেল। অদরা এসে দরজা খোলার সাথে সাথে 5 বছরের 2টো জমজ বাচ্চা ছেলে অদরাকে 2 পাশ থেকে জড়িয়ে ধরল। নিচি হয়ে বাচ্চা দুটোকে নিজের সাথে জড়িয়ে নিল অদরা। বলল, হাই ইমান, সাইমান, কেমন আছো তোমরা? আইমান বলল, আমরা ভালো আছি মামি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অদরা এবার উঠে দাঁড়ালো আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা অমি আর রনাকে উদ্দেশ্য করে বলল, আরে আপনারা এসে গেছেন, কেমন আছেন আপু? ভালো আছি অদরা, তুমি কেমন আছো? আল্লাহ ভালোই রেখেছে আপু। আপনার কি খবর ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনার কোথায়? ও ঘরে আছে, আসুন আপনারা সবাই ভেতরে আসুন। অদরার কথা শেষ হতে না হতে সাইমন বলল, মামি, আপু কোথায়? তাই তো অদরা, যার সাথে দেখা করার জন্য আমরা এত দূর থেকে ছুটে এলাম, সে কোথায়? কোথায় সে বুড়ি? ঘুমাচ্ছে নাকি? অদরা ওনাকে কিছু বলতে যাবে এমন সময় রান্নাঘর থেকে একটা বছর 6-এর বাচ্চা মেয়ে দৌড়াতে দৌড়াতে অদরার কাছে এলো আর মুখে বলল, ফুফা ফুফি এসে গেছে, আইমান সাইমান এসে গেছে। ইয়ে! মেয়েটাকে দেখে সবাই খুব খুশি হলো। অনা মেয়েটাকে কোলে নিয়ে পড়ল। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা মামনি। থ্যাংক ইউ ফুফি। কেমন আছো বলো? ভালো আছি ফুফি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। তুমি ঘুম থেকে কখন উঠলে?
অমির প্রশ্নের জবাবে অধরা বলল, আর বলেন না ভাইয়া, আপনারা সবাই আসবেন শুনে মেয়েটা ফজরের নামাজ পড়ে আর ঘুমায়নি। অনা বলল, ওরে বাবা, তাই তো তুমি কোথায় কি করছিলে মামুনি? আমি রান্না করেছিলাম। দাদি আর বড় দাদি আমার জন্য পায়েস রান্না করছে, সেটাই দেখছিলাম। ফুফি ফুফা, আমি আইমান আর সাইমানকে সাথে নিয়ে খেলতে যাই। যাও যাও। মেয়েটা আইমান আর সাইমানকে সাথে নিয়ে খেলতে চলে গেল। অনা আর অমিকে সাথে নিয়ে অধরা ভিতরে এলো। ঠিক এমন সময় আপনার একটা সাদা পাঞ্জাবি পরে নিচে নেমে এলো। আরে অনা, কেমন আছিস তুই? ভালো আছি আপনার, তোর কি অবস্থা? এই তো ভালো। অমি ভাই, আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে আপনার। তোমার দিনকাল ভালো যাচ্ছে তো? জি ভাইয়া। সেই সাম্প দুটো কোথায়? তারা দুজন বুড়ির সাথে খেলতে গেছে। আচ্ছা। এবার অধরা বলল, আপনারা দুজন ফ্রেশ হয়ে নেন, আমি আপনাদের জন্য কিছু খাবার আনছি। তোমাকে এত ব্যস্ত হতে হবে না অধরা, আমরা ঠিক আছি। আমি, তুমি রুমে যাও আর ফ্রেশ হয়ে নাও, আমি একটু মা চাচির সাথে দেখা করে আসছি। ঠিক আছে অনা। আপনার অমিকে নিয়ে অনার রুমে চলে গেল। অন্যদিকে অনাকে নিয়ে অধরা রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পর সকালে নাস্তা করার জন্য বড়রা সবাই ডাইনিং টেবিলে এসে জড়ো হলো। অনা হঠাৎ বলল, আমরা সবাই তো এখানে আছি, কিন্তু রাফসান কোথায়? আশা থেকে ওকে কোথাও দেখিনি। কোথায় এসেছিলে? এমন সময় ডাইনিং রুমের দরজার থেকে হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, এই তো, আমি এসে গেছি। আওয়াজটি পেয়ে সবাই দরজার দিকে তাকালো আর দেখলো কালো রঙের একটি পাঞ্জাবি পরে রাফসান সেখানে এসে দাঁড়িয়ে আছে। কেমন আছো রাফসান? ভালো আছি অনা আপু, তুমি আর ভাইয়া কেমন আছো? আমরাও ভালো আছি, এসো আমাদের সাথে খেতে বসো। আসছি আপু, আগে একটু ফ্রেশ হয়ে নিই, আপনারা সবাই খাওয়া শুরু করেন। কথাটি বলে রাফসান সেখান থেকে ওর ঘরে চলে গেল। ওনার সবার উদ্দেশ্যে বলল, রাফসান এতক্ষণ কোথায় ছিল? আফনান বলল, আমরা দুজন সকালে একসাথে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে আমি বাসায় চলে আসি আর ও আরোহীর সাথে দেখা করতে যায়। আপনার কথা শুনে কারোর আর কিছু বলার থাকে না। কিছুক্ষণ পরে রাফসান ফ্রেশ হয়ে সেখানে আসে আর অধরাকে বলে, অধরা, ও কোথায়? অধরার উত্তর দেওয়ার আগে রাফসানের পেছন থেকে একটা বাচ্চা মেয়ে হঠাৎ বলে উঠল, আমি এখানে। বাচ্চা মেয়ের কণ্ঠ শুনে রাফসান পেছন দিকে ঘুরল আর দেখল মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। রাফসান মেয়েটিকে কোলে তুলে নিল। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আম্মু, দোয়া করি জীবন অনেক বড় হও। এবার তুমিও আমাকে সবার শেষে উইশ করলে বাবাই, এতক্ষণ কোথায় ছিলে তুমি? এই যা, এবারও আমি লাস্ট হয়ে গেলাম। আচ্ছা সরি মামনি, পরের বার আর এই ভুল হবে না। সত্যি তো? সত্যি। রাফসান আইমান আর সাইমানের সাথে কিছুক্ষণ কথা বলল, তারপর অধরার কাছ থেকে এক প্লেট খাবার নিয়ে তিনজনকে খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে বাচ্চা মেয়েটা অধরাকে বলল, মা, বাকিরা সবাই কখন আসবে? দুপুরের আগেই সবাই চলে আসবে মামুনি। আচ্ছা। আহিরা, এতক্ষণ যে বাচ্চা মেয়েটির কথা আপনারা শুনলেন, তার নাম আহিরা। 6 বছরের ছোট্ট একটি বাচ্চা মেয়ে। আজ তার জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আত্মীয় স্বজন আর চেনা জানা কিছু মানুষকে দুপুরের খাবারের নেমন্তন্ন জানিয়েছে আফনান আর অধরা দম্পতি। আহিরা আফনান আর অধরার মেয়ে, কিন্তু সেটা শুধুই কাগজে কলমে, কারণ আহিরার সাথে তাদের রক্তের কোনো সম্পর্ক নেই, তবে রাফসানের সাথে আছে। রাফসান আর আরোহীর একমাত্র কন্যা আহিরা। 6 বছর আগে সেই কাল
সন্ধ্যায় আহিরা ফার্মেসি গিয়েছিল, কিন্তু ডাক্তাররা তার মা আরোহীকে বাঁচাতে পারেনি। তবে পরপারে যাওয়ার আগে একমাত্র মেয়ের দায়িত্বটা সে অদরাকে দিয়ে যায়। আরোহীর এ সিদ্ধান্তে রাফসান প্রথমে দ্বিমত পোষণ করলেও মেয়ের ভালোর জন্য পরে সব মেনে নেয়। রাফসান নিজেই আরোহীকে অফিসিয়ালি আফনান আর অদরাকে দিয়ে দেয়। আহিরাকে তাদের কাছে দেওয়ার পর রাফসান সারা জীবনের জন্য তাদের থেকে দূরে চলে যেতে চেয়েছিল, কিন্তু আফনান আর অদরা সেটা হতে দেয়নি। রাফসানকে নিজের মেয়ের কাছেই থেকে যেতে বলে, আর তার হলো বাবাই হয়ে। গত 6 বছর ধরে রাফসান এই বাড়িতেই থাকছে। আরিফা বেগম আর তানিয়া বেগমের সম্মতিতে আরজেড গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির এখন 3টা অংশ, যার একটি রাফসানের নামে। এই 6 বছরের ব্যবধানে হনা আর অমিত দাম্পত্য জীবনে আইমান আর সাইমান নামে 2টো যমজ বাচ্চা ছেলে এসেছে। বাকিদের জীবনে এ সময়ের মধ্যে বেশ অনেকখানি বদলে গেছে। জোহরের নামাজ আদায় করার পর জেরিন ও আহাদ আরজেদ ম্যানশনে এসে হাজির হলো। এই 6 বছরের মধ্যে তাদের একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে। নাম তার আনহা, আহিরার থেকে 2 বছরের ছোট। তারা আসার সাথে সাথে বাড়িতে হইচই পড়ে গেল। এর কিছুক্ষণ পর নিলয় আর স্ত্রী আর পুত্র নাতকে নিয়ে আফনানের বাড়িতে এলো। হ্যাঁ, নিলয়ের বউ আর সন্তান। জেলে থাকা অবস্থায় দিশা নিলয়ের বাচ্চার মা হয়, তবে সন্তান জন্ম দিতে গিয়ে দিশা সে সময় মারা যায়। ছেলের সব দায়িত্ব নিলয়ের কাঁধে এসে পড়লে তার বাবা মা সহ আত্মীয় স্বজনেরা তাকে আরেকটি বিয়ে করার কথা বলতে থাকে। অবশেষে ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করার পর নিলয় রাফিসাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। হ্যাঁ, রাফিসা রাফসানের সৎ বোন। রাফসান আরোহীর কাছে চলে আসার কিছুদিন পর রাফিসা ওর মায়ের সত্যিটা জানতে পারে। সত্যিটা জানার পরে সেও মাকে ছেড়ে তার ভাইয়ের কাছে চলে আসে। এখানে আসার পর নিলয়কে প্রথম দেখায় তার অনেক পছন্দ হয়ে যায়, কিন্তু দিশার কথা জানার পর সে নিজেকে কিছুটা সংযত করে। পরে যখন নিলয় তার বাচ্চাকে কাছে পায়, তখন সেই বাচ্চার সাথে রাফিসার সখ্যতা বেড়ে যায়। রাফিসাই ওই বাচ্চা ছেলেটিকে বড় করতে থাকে। এসব দেখে নিলয়ের বাবা মা আর রাফসান মিলে তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়। গত 5 বছর ধরে তারা একে অপরের সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের মতো করে গল্প করতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ রাফসানের ফোনটা বেজে ওঠে। ফোনে কথা বলার জন্য সে একটু অন্যত্র যায়। ফোনে কথা বলার পর রাফসান দেখে নিলয় তার পাশে এসে দাঁড়িয়ে আছে। আরে নিলয়, তুমি এখানে, কিছু বলবে আমায়? না, তেমন বিশেষ কিছু না, এমনি একটু দেখা করতে এলাম। দিনকাল ভালো যাচ্ছে তো ভাই? আমার বোন তোমাদের ঠিকঠাক যত্ন নিচ্ছে তো? প্রয়োজনের থেকেও অনেক বেশি ভালোবাসা দিচ্ছে সে। না তো রাফিসাকে ছাড়া কিছুই বোঝে না। আমার ছেলেটা খুব ভালো আছে তার সাথে। আর তুমি? আমিও। কথাটি বলে হঠাৎই চুপ হয়ে গেল নিলয়। রাফসান আবার বলল, কাজকর্ম কেমন চলছে? আল্লাহর রহমতে সব কিছু ভালোই চলছে। এবার আপনার খবর বলেন ভাই, আপনার কি অবস্থা? ভালোই আছি নিলয়। আহিরা, এই পরিবার, অফিসের কাজ আর তোমরা, এসব নিয়েই তো এখন আমার জীবন। এভাবেই চলছে, এভাবেই চলবে। কিন্তু ভাই, এসব তো আর একান্তই আপনার নয়। মাঝে মাঝে আপনার ইচ্ছে করে না এমন একজনকে পেতে যে একান্তই আপনার হবে? নিলয়ের কথা শুনে আপনার ওর দিকে তাকিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? ভাই, অনেক তো একা থাকা হলো, এবার কি একটা বিয়ে করা যায় না? এবার কি একজনকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করা যায় না, যে আপনার শেষ সময় পর্যন্ত আপনার সাথে থাকবে? আহিরার তো একটা ব্যবস্থা হয়ে গেছে, ভালো আছে মেয়েটা। আপনার মনে হয় না যে এবার আপনার একটু ভালো থাকা উচিত? না নিলয়, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আজ থেকে 5 বছর আগে আমিও ভেবেছিলাম আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব হবে না, কিন্তু আজ দেখুন সব সম্ভব হয়ে গেছে। সত্যি কি সব সম্ভব হয়েছে নিলয়? মানে ভাই, তুমি রাফিসাকে বিয়ে করেছো, ওর যত্ন নিচ্ছ, ওর প্রতি তোমার সব দায়িত্ব পালন করছো, সব ঠিক আছে, কিন্তু ভালোবাসা? তুমি কি রাফিসাকে ভালোবাসতে পেরেছো?
তোমার মনে দিশাকে যে জায়গাটা দিয়েছিলে তুমি কি পেরেছো সেই জায়গাটা রাফিসাকে দিতে পারোনি। রাফসানের কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। প্রত্যুত্তরে কিছুই বলার নেই তার, কারণ রাফসানের বলা কথাগুলোই সত্যি। নিলয় রাফিসাকে বউ হিসেবে তো মেনে নিয়েছে, কিন্তু মেয়েটাকে এখনো মন থেকে ভালোবাসতে পারেনি। রাফসান আবার বলল, আমি এটা বলছি না যে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় না, অবশ্যই যায়। আমাদের আপনার সেটা করে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমার মধ্যে সেই ইচ্ছেটাই আর নেই। আমি একজনকে ভালোবেসে যেতে চাই নিলয়, একটা মেয়েকে নিয়ে সারা জীবন ভেবে যেতে চাই। মেয়েটা এখন পৃথিবীতে আর নেই, তাতে কি হয়েছে? আমি যতদিন এখানে থাকবো তার স্মৃতি আমার সাথে থাকবে। আমাদের অংশ আহিরের মাঝেই আমি ওকে খুঁজে পাই। আমার আর কিছু চাই না। এভাবেই জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিব। কিন্তু তোমার পক্ষে এটা করা অনেক কঠিন হতো নিলয়। একটা দুধের বাচ্চাকে নিয়ে পথ চলা মোটেও সহজ নয়। আমার পাশে তো আপনার অদরা ছিল, কিন্তু তুমি ছিলে একা। তাই যখন দেখলাম আমার বোন তোমার বাচ্চার প্রতি দুর্বল হয়ে পড়েছে, তখন ওকে তোমার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি জানতাম তুমি ওকে ভালোবাসা দিতে পারবে না, কিন্তু তুমি যে ওকে ওর যোগ্য সম্মানটুকু দেবে এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। কথাগুলো বলতে বলতে রাফসানের ফোনটা আবার বেজে উঠল। রাফসান ফোনে কথা বলতে লাগলে নিলয় সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছন ঘুরে পা বাড়ায়, কিন্তু পেছন ঘুরতে নিলয় সেখানে রাফিসাকে দেখল। এতক্ষণ ওদের সব কথা শুনছিল মেয়েটা। রাফিসা বেশ কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে রইল। হঠাৎ ঠোঁটের কোণে মৃদু এক হাসি এনে রাফিসা সেখান থেকে চলে গেল। নিলয় সেখানে আর দাঁড়ালো না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অজানা উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ এক নীরব এলাকায় চলে এলো নিলয়। ফাঁকা রাস্তা শেষ করে কাঁচা রাস্তায় এসে গেছে, চারিপাশে বড় বড় সব গাছপালা। এরই মাঝে নিলয় গাড়িটা থামালো, মানিব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। সেই ভাঁজ করা কাগজটা খুলতে দিশার একটা পাসপোর্ট সাইজের ছবি বেরিয়ে এলো। ছবিটাকে এক পলক দেখে নিলয় এবার সেই কাগজটা পড়তে লাগলো। আসলে জেলের মধ্যে থাকাকালীন দিশা যখন বুঝতে পারে যে সে মা হতে চলেছে, তখন সে নিলয়ের কাছে একটা চিঠি লেখে আর তার অবস্থাটা নিলয়কে জানায়। গত 6 বছর ধরে নিলয় এই এক টুকরো কাগজ খুব ভালোবেসে আগলে রেখেছে। যখনই মন খারাপ হয় তখনই নিলয় এই চিঠিটা পড়তে শুরু করে। চিঠির লেখাগুলো পড়তে পড়তে হঠাৎই চোখ দুটো ঝাপসা হয়ে আসে নিলয়ের। সেই সাথে মুখ ফুটে বেরিয়ে আসে কিছু শব্দ। আমি তোমাকে ভালোবেসেছিলাম দিশা, আর তুমি ভালোবাসলে আপনাকে। আপনার জন্য তোমার মনে যে জায়গাটা ছিল আমি চেয়েছিলাম সেটা আমার হোক। অবশেষে সেই জায়গাটা আমি পেয়েছি, কিন্তু সেটা তোমার মনে নয়, রাফিসার মনে। স্বার্থের এই পৃথিবীতে গত 5 বছর যাবৎ মেয়েটা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসছে। বিনিময়ে আমি ওকে কিছুই দিতে পারিনি। ওর একার ভালোবাসা নিয়েই আমাদের 3 জনকে পরস্পরের সাথে জুড়ে রেখেছে মেয়েটা। রাফসান ভাইয়ের সাথে আমার বলা কথাগুলো হয়তো রাফিসা শুনেছে। আজ প্রথমবার ওর মনের কষ্টটা ওর মুখে দেখতে পেলাম। ওই সময় মেয়েটাকে একটিবার জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করছিল, খুব। হঠাৎ এই ইচ্ছে কেন দিশা? ওর মন খারাপ দেখে আমার এতটা খারাপ লাগছিল কেন? ওর মন ভালো করার জন্য, ওর মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য আমার সব কিছু বিলিয়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু কেন? রাফিসা এখন আমার আর নাদের অভ্যাস হয়ে গেছে। নাদ ওকে মায়ের মতোই ভালোবাসে, কিন্তু আমি? আচ্ছা, আমারও কি ওকে একটু ভালোবাসা উচিত? তাকে কি একটুখানি আপন করে নেওয়া উচিত? নিলয় কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। তারপর মনে মনে কি একটা ভেবে গাড়ি ঘুরিয়ে আবার আপনাদের বাসার দিকে রওনা দিল। সন্ধ্যার খাবার খেতে খেতে সবাই বসে গল্প করছে। এমন সময় সেখানে আহিরা এসে অদরাকে বলল, মা, আমার সাথে একটু আসবে?
কি হয়েছে আহিরা, কোথায় যেতে হবে? মা, সন্ধ্যা তো হয়ে গেছে, আমরা কি এবার একটু বারান্দায় যেতে পারি? আহিরার কথা শুনে অধরার ঠোঁটের কোণে এক ছিলতে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল তার মেয়েটি আসলে কি বলতে চাইছে। আচ্ছা চলো। অধরা আহিরাকে নিয়ে তাদের ঘরের বারান্দায় চলে গেল। মেয়েটাকে কোলে নিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়াতে আহিরা অধরাকে বলল, মা, দেখাও তাকে। অধরা আকাশের দিকে একটা আঙ্গুল উঠিয়ে একটা তারাকে উদ্দেশ্য করে বলল, ওই যে তারাটা দেখছো, উনিই সে। আহিরা, তোমার তারা, মা। অধরার কথা শুনে আহিরা খুব খুশি হয়ে গেল। আজ তো তারা মা খুব বড় হয়ে গেছে। কেন মা? কারণ আজ তার একমাত্র মেয়ের জন্মদিন। এভাবে বড় হয়ে উনি তোমাকে উইশ করছেন। শুধু উইশ মা, কোনো গিফট দিবে না আমাকে? এমন সময় আপনার সেখানে এলো। আহিরার প্রশ্নের জবাব দিতে বলল, অবশ্যই গিফট দিবে মামুনি, অনেক গিফট দেবে তোমার জন্য। উনি অনেক অনেক দোয়া করে দেবেন। আপনাকে দেখে আহিরা আপনানের কোলে চলে গেল। আপনানের গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা আব্বু, বলো তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে কে? আমার মা নাকি তারা মা? বলো। আমি তো সেটা জানি না মামুনি, তুমি বলে দাও। আমার মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু তোমার এমনটা কেন মনে হলো মামুনি? আব্বু, মা তো সারাদিন আমার অনেক যত্ন করে, অনেক খেয়াল রাখে। আমার মুখে তুলে খাইয়ে দেয়, আমার জামা কাপড় পরিষ্কার করে, আমাকে গোসল করিয়ে দেয়, আমাকে পড়ালেখা শেখায়, আমার সাথে খেলাধুলা করে। মা সারাদিন তো আমার সাথেই কেটে যায়, তাই মা আমাকে বেশি ভালোবাসে। আহিরের কথাগুলো শুনে অধরা এবার বলল, না মামুনি, তুমি একটু ভুল বলে ফেললে। তোমাকে সব থেকে ভালো তোমার তারা মা ভাসে। তোমার তারা মা নিজের জীবনের পরোয়া না করে তোমাকে এই পৃথিবীতে এনেছে। উনি যদি তোমাকে এই পৃথিবীতে না আনতেন, তাহলে আমি আমার আহিরার যত্ন কি করে নিতাম? সারাদিন কি করে তার সাথে থাকতাম? তাই আমি নই, তোমার তারা মাই তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। বুঝলে? বুঝেছি আম্মু। কিছুক্ষণ থেমে তারপর আবার আহিরা বলল, জানো আম্মু, আমি এই পৃথিবীর সব থেকে লাকি মেয়ে। তাই মামুনি? হ্যাঁ আব্বু, আমার কাছে 2টা মা আছে, 2টা বাবা আছে, 2টা দাদি আছে, খালা খালু, ফুফা ফুফি, এতগুলো ভাই বোন আছে আমার। আমি তো খুব লাকি। কথাটি শেষ করে আপনার কোলে থাকা অবস্থায় আহিরা তার বাবা মাকে একসাথে জড়িয়ে ধরল। বারান্দায় দরজায় দাঁড়িয়ে রাফসানা তখন তাদের কথাগুলো শুনছিল। তাদেরকে কিছু না বলে সেখান থেকে নিজের রুমে চলে গেল ছেলেটা। নিজের রুমে ঢুকে প্রথমে দরজা বন্ধ করলো, তারপর পুরো রুম অন্ধকার করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পূর্ণিমার ছাদের আলো তার বারান্দায় এসে পড়েছে। তাদের দিকে তাকিয়ে থেকে প্যান্টের পকেট থেকে নিজের ওয়ালেট বের করলো রাফসানা। ওয়ালেটের ভিতর আরোহীর ছবি। সেটা হাতে নিয়ে ছেলেটা একা একাই বলতে লাগলো, তোমার মৃত্যু 6 বছর পেরিয়ে গেল আরোহী। সময়টা কেমন যেন দেখতে দেখতে চলে গেল। আমাদের মেয়েটাও এখন অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝতে শিখে গেছে সে। আমাদেরকে নিয়ে এখন তার নানা ভাবনা। জানো আরোহী, আজ তোমার কথা খুব মনে পড়ছে, খুব বেশি মিস করছি তোমায়। আজ সকালে তোমার কবরের পাশে দাঁড়িয়ে আমি বুঝলাম আমার চারপাশে সবাই আছে, শুধু তুমি নেই। বীরের মধ্যে থেকেও আজ আমি একা, বড্ড একা। নিলয় কি না বলে আরেকটা বিয়ে করতে, কিন্তু সে মেয়েটা কি আমাকে তোমার মতো ভালোবাসতে পারবে? তোমার মতো হতে পারবে সে? আমার তো তোমার মতো কাউকে চাই, আমার তো তোমাকেই চাই। একটু থেমে আবার বলল, জানো আরোহী, আহিরা আপনার আর অধরাকে কাছে দেওয়ার তোমার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। তারা আমাদের মেয়েটাকে মানুষের মতো করে মানুষ করছে, কোনো কিছুর অভাব নেই এখন তার।
তুমি চলে যাওয়ার আগে অদরাকে বলেছিলে আমাদের মেয়েটা যেন তোমার কথা কখনো জানতে না পারে, সে যেন তাদের পরিচয়ে বড় হয়, কিন্তু এমনটা হয়নি। আমাদের মেয়েটা আমাদের পরিচয়ে বড় হচ্ছে আরোহী। অদরা ওকে তোমার কথা জানিয়ে তোমাকে ভালোবাসতে শেখাচ্ছে ওকে। আচ্ছা আরোহী, সব কিছুই তো একটা শেষ থাকে, তাই না? তাহলে আমার জীবনের শেষটা কবে হবে গো? আমি তোমার কাছে যেতে চাই, তোমার সাথে দেখা করতে চাই। আমার যে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে বউ। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। রাফসান আর কিছুই বলতে পারল না। ওয়ালেটটাকে বুকে জড়িয়ে ধরে মুখ বুজে কাঁদতে লাগলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার মতো বিদায় নিল। শুধু অমি আর রনা তাদের ছেলেদেরকে নিয়ে আরজেড ম্যানশন কয়েকদিনের জন্য থেকে গেল। গাড়ির মধ্যে রাফিসার কোলে থাকতে থাকতেই নাত ঘুমিয়ে পড়ে। নিলয় আর চোখে নাতকে একবার দেখে নিয়ে হঠাৎই গাড়িটা থামিয়ে দেয়। এ কি, আপনি গাড়ি থামালেন কেন? আমার একটা কথা শুনবে রাফিসা? বলুন। নাতকে পেছনের সিটে শুইয়ে দাও। কেন? আমি বলছি তাই। প্লিজ ওকে একটু পিছনের সিটে শুইয়ে দাও। কথাটা বলে নিলয় গাড়ি থেকে বেরিয়ে রাফিসার পাশের দরজাটা খুলে দিল। রাফিসা কিছু না বলে নাতকে কোলে করে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর ছেলেটাকে পিছনের সিটে সুন্দর করে শুইয়ে দিল। এবার বলুন কি হয়েছে? নিলয় গাড়ির দরজাগুলো লক করে দিল। তারপর রাফিসার ডান হাতটা ধরে বলল, চলো আমার সাথে। কোথায় আর কেন? চলো বলছি। নিলয় রাফিসাকে রাস্তার পাশে বাগানের মধ্যে নিয়ে গেল। আপনি আমাকে এখানে কেন আনলেন? না, ওখানে একা আছে। চলুন। দাঁড়াও রাফিসা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা তো বাসায় গিয়েও বলা যায়। চলুন এবার। কথাটি বলে রাফিসা সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু নিলয় দুই বাহুতে হাত রেখে ওকে থামিয়ে দিল। নিলয়ের এমন স্পর্শে রাফিসা হঠাৎ কেঁপে উঠল। এই প্রথমবার নিলয় ওকে এত গভীরভাবে স্পর্শ করল। রাফিসাকে থামিয়ে নিলয় দৃঢ় কণ্ঠে বলল, সব কথা সব জায়গায় বলা যায় না রাফিসা। কিছু কিছু কথা বলার জন্য বিশেষ পরিবেশের প্রয়োজন হয়। কি কথা বলুন? আজ তোমার কথা বলতে চাই রাফিসা, শুধু তোমাকে নিয়েই বলতে চাই। কি সব বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। তুমি আমার ব্যাপারে সব কিছুই জানো রাফিসা। আমার সব দিক জানার পরেই তুমি আমাকে বিয়ে করেছো। নাদ আমার আর দিশার সন্তান, তাও তুমি ওকে ওর নিজের মায়ের মতো ভালোবেসেছো, এখনো বাসছো। আমি একজনকে খুব ভালোবেসেছিলাম জানো, দিশাকে ভালোবেসেছিলাম আমি। বিনিময়ে মেয়েটার আত্মসমর্পণ তো পেয়েছিলাম, কিন্তু কখনো ওর ভালোবাসা আমি পাইনি। কাউকে ভালোবাসার বিনিময়ে যদি তার ভালোবাসা না পাওয়া যায়, তাহলে সে ঠিক কতটা কষ্ট পেতে হয় আমি সেটা জানি। সেই কষ্ট তুমিও পাও। আমি তোমার ওই কষ্টটাই দূর করতে চাই রাফিসা। মানে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। এবার আমিও তোমাকে ভালোবাসতে চাই। আমাকে কি সেই সুযোগটা একবার একটু দেওয়া যাবে রাফিসা? নিলয়ের কথা শুনে রাফিসা হতবাক হয়ে গেল। যে কথাগুলো শোনার জন্য এতদিন তার কান দুটো অপেক্ষা করছিল, অবশেষে সেই কথাগুলোই নিলয় এখন বলছে। দুচোখ দিয়ে অশ্রু জড়িয়ে মেয়েটা তার অনুভূতিকে প্রকাশ করতে লাগলো। রাফিসার চোখে পানি দেখে নিলয় তাকে নিজের সাথে জড়িয়ে ধরল। আমি তোমাকে ভালোবাসতে চাই রাফিসা। আবার একবার কাউকে মন দিতে চাই, একটুখানি ভালো থাকতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা করে দেবে? মধ্যরাতে হঠাৎ অদরার ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে আহিরা আফনান এর বুকের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে যখন আর ঘুম এলো না, তখন মেয়েটা উঠে বসলো। তারপর হঠাৎ কি একটা ভেবে উঠে বারান্দায় চলে গেল। বারান্দায় যে আকাশের দিকে তাকিয়ে অদরা দেখলো সেই তারাটি আরো উজ্জ্বল হয়েছে। তারাটির দিকে তাকিয়ে অদরা বলল,
আমাকে শুনতে পারছেন আপু? অদরা বলছি। আজ আপনার মেয়ের বয়স 6 বছর হয়ে গেল। দেখতে দেখতে সে বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার। জানি না কতটুকু পারছি বা পারবো, তবুও চেষ্টা করছি। পারবো। আপনার মতো ভালোবাসা আমি হয়তো আহিরাকে কখনো দিতে পারবো না, কিন্তু আপনাকে দেওয়া কথাটা আমি রাখবো আপু। আপনাকে কথা দিয়েছিলাম আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। তাকে আমি সবসময় আমার নিজের মেয়ের মতো করেই ভালোবাসবো। কিছুক্ষণ চুপচাপ থেকে আবার বলল, ছোটবেলায় শুনেছিলাম বান্দার সব দিক যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ কোনো এক উসিলায় তাকে সেই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করেন। আপনি আমার জীবনে সেই উসিলার মতো এসেছিলেন আপু। নিঃসন্তান জীবনে হতাশায় ভুগছিলাম আমি। না আমি ভালো ছিলাম, না আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারছিলাম। আমার সেই রঙহীন জীবনটা আপনি এসে রঙিন করে দিলেন। সতিনী শব্দটা সবার জীবনে এক অভিশাপ হয়ে আসে, কিন্তু আমার জীবনে পূর্ণতা দিয়েছে এই শব্দটা। আপনাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য হয়ে গেছি আপু। ক্ষণিকের জন্য এসেছিলেন, কিন্তু সারা জীবনের সুখ দিয়ে গেলেন। আপনার এই ঋণ আমি কখনোই ভুলব না আপু। মৃত্যুর আগে আপনি আমাকে ভুলেছিলেন। অদরা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আমার সাথে সাথে আমাকে নিয়ে তোমার জীবনের যত সমস্যা আছে সেগুলো সব চলে যাবে। তোমাকে আর কেউ বলবে না যে তুমি সতীনের সংসার করছো, আর কেউ বলবে না, কখনো বলবে না। কিন্তু আপু, এই সংসারটাই যে আমাকে পূর্ণতা দিয়েছে। সতীনের সংসার থেকেই আমি আমার আপনজনদের পেয়েছি। হঠাৎ অদরা তার কাঁধে কারোর হাতের উষ্ণতা পেল। পাশ ঘুরতে দেখে আপনার ওর পাশে এসে দাঁড়িয়ে আছে। এখনো ঘুমাওনি কেন অদরা? ঘুম আসছে না আপনার? আপনার অদরাকে এবার জড়িয়ে ধরল আর বলল, তুমি হয়তো এই সংসার থেকে অনেক কিছু পেয়েছ, কিন্তু আমাদেরকে পূর্ণতা তুমি দিয়েছ। ধন্যবাদ অদরা। আমাদের জীবনে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার জীবনের গল্পে তুমিই আমার রানী। তোমাকে আমি বড্ড ভালোবাসি অদরা, অনেক বেশি ভালোবাসি। সারা জীবন এভাবেই থেকো আমার সাথে। থাকবে তো? থাকবো আপনার। আমিও তোমাকে খুব ভালোবাসি। খুব লম্বা একটা গল্প ছিল। যারা অধীর আগ্রহের প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিকে একটি লাইক দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।